৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়ছে না। বিদ্যুৎ বিভাগের আবেদনের প্রেক্ষিতে বিষয়টি অনুমোদন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বৃহস্পতিবার দুপুরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে বিইআরসি চেয়ারম্যান জানান, পিডিবি সরকারের নির্দেশনা পেয়ে নিম্ন আয়ের মানুষের উপর বিদ্যুতের দাম বাড়ানোর চাপ না দেওয়ার আবেদন করেছে। ডেসকো, নেসকো, পল্লী বিদ্যুৎ সহ অন্যান্য বিতরণ সংস্থাও একইভাবে আবেদন করে। এরপর তাদের সঙ্গে আলোচনা করে নতুন সিদ্ধান্ত জানায় বিইআরসি। ২২ মে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবে গণশুনানির পর বুধবার গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি গড়ে ৳১.৫২ দাম বাড়ানোর ঘোষণা করে বিইআরসি। এতে ৫০ ইউনিট পর্যন্ত ব্যবহার করা লাইফলাইন গ্রাহকের ক্ষেত্রে ৬৯ পয়সা বেড়ে দাঁড়ায় ৳৫.৩২ আর ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারে ৯২ পয়সা বেড়ে দাঁড়ায় ৳৬.১৮। যেটা বাড়ানোর প্রস্তাব হয়েছিল ওটা প্রত্যাহার করতে চাচ্ছে না তারা। এটা কারা করছে? এটা পিডিবি করছে সরকারের সম্মতি নিয়ে, অন্য কোম্পানিগুলো করবে, বাট আমরা ওই ওদের সঙ্গে মিটিং করবো, বিতরণ কোম্পানিদের সঙ্গে। পিডিবি তো তার মধ্যে অন্তর্ভুক্ত, ওদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত দেবে। সরকার প্রিপেইড মিটারের চার্জ কমানোর নামে বিদ্যুতের দাম বাড়িয়ে দেশকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে জাতীয় বাজেটে তারুণ্যের অংশীদারিত্ব, সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক আলোচনা সভায় কথা বলেন তিনি। বলেন, দেশ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনলাইন বেটিং সংক্রান্ত আইন নিয়ে শঙ্কা রয়েছে বলেও জানান তিনি। এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বাজেটে তরুণদের অংশীদারিত্ব নিশ্চিত করতে না পারলে বিএনপির পরিণত হবে আওয়ামী লীগের মতোই। সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কাণ্ডজ্ঞানহীন বক্তব্য দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে সরকার তাদের ফিরিয়ে আনার পায়তারাও করছে বলে অভিযোগ করেন এনসিপি নেতারা। পরে এনসিপি কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিল করে দলটি। প্রচার করছেন যে প্রিপেড মিটারের চার্জটা মওকুফ করা হয়েছে এবং এটাকেই তারা হিরো হিসেবে দেখানোর চেষ্টা করছে, কিন্তু ওইদিকে বিদ্যুতের দাম বেড়ে গেছে এবং বিদ্যুতের দাম বাড়ার মানে হচ্ছে, আপনারা খুব ভালোভাবে জানেন, প্রত্যেকটা জিনিসের দাম তেলের দামের মতো অলমোস্ট বাড়বে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেও মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার অভিপ্রায় জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বলেন, ২ পদেই পূর্ণকালীন দায়িত্ব পালনের নজির রয়েছে। জানান, প্রযুক্তি নির্ভর এ যুগে ২ ক্ষেত্রেই সমানতালে কাজের সুযোগ রয়েছে। বৃহস্পতিবার বিকেলে নিজ মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে জয়ের পর বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। দুপুরে আসেন নিজ মন্ত্রণালয়, কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর কথা বলেন সাংবাদিকদের সাথে। জানান, এ জয় বাংলাদেশের ভবিষ্যতের জন্য উৎসর্গ করেছেন। আমাদের যে অভূতপূর্ব গণতান্ত্রিক উত্তরণ হয়েছে তার বিজয়। এই বিজয় আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর বিজয়, কারণ তিনি যদি এই সিদ্ধান্ত না নিতেন এবং দৃঢ়ভাবে এবং অবিচলভাবে, বিরতিহীনভাবে আমাদেরকে সমর্থন না করতেন, তাহলে এই 10 বছরের রাস্তা 10 সপ্তাহে আমরা অতিক্রম করতে পারতাম না। একই সঙ্গে 2 পদে দায়িত্ব পালন করবেন কিনা এমন প্রশ্নের জবাবও দেন তিনি। চাকরি ছাড়বো কিনা, এটাই তো, ছুটি নেবো কিনা, ভাই এত ব্যস্ত হয় না, এর প্রেসিডেন্স আছে। হ্যাঁ, আমাদের আজকে থেকে 40 বছর আগে জনাব হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব, আমাদের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী, এই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আই ওয়াজ হিজ প্রাইভেট সেক্রেটারি। উনি 2 পদেই পূর্ণকালীনভাবে কাজ করতে পেরেছেন। সেই সময় সেটা ইন্টারনেট পূর্ব যুগ ছিল। আজকে কিন্তু আপনি সিজলেসলি দুটো কাজ করতে পারেন। জাতিসংঘের সাধারণ পরিষদের আগের সভাপতি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী এ দায়িত্ব থাকার সময় 2 পদে না থাকার কারণও তুলে ধরেন খলিলুর রহমান। আসলে যে জিনিসটা হচ্ছে, উনি গ্রিন পার্টির নেতা ছিলেন, গ্রিন পার্টি ইলেকশনে হেরেছে, সুতরাং পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারেননি। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার থাকছে আসন্ন বাজেট নিয়ে বিশেষ প্রতিবেদন।
সামনে অর্থবছরের বাজেটে এডিপির প্রায় 11% বরাদ্দ থাকছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। সেই সঙ্গে ভর্তুকির চাহিদা থাকবে কমপক্ষে 70,000 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত খরচের চাপ সামলাতে দেশীয় গ্যাস উত্তোলন বাড়ানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। মন্ত্রী বলছেন নীতি কাঠামোতে জ্বালানি নিরাপত্তায় গুরুত্ব দিচ্ছে সরকার। চলতি অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য উন্নয়ন বরাদ্দ আগের বছরের চেয়ে 25% কমিয়ে রাখা হয় 22,520 কোটি টাকা। সামনের বাজেটে এ খাতে এডিপির প্রায় 11% বা 32,691 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। উৎপাদন খরচের চেয়ে ভোক্তার কাছে 40% কম দামে বিদ্যুৎ বিক্রি করতে হয়। এতে প্রতি অর্থবছরেই বড় অঙ্কের ভর্তুকি গুনতে হয় সরকারকে। সম্প্রতি বিদ্যুতের দাম বাড়লেও ভর্তুকির চাহিদা থাকছে 35,000 কোটির বেশি। এদিকে বিশ্ববাজারে এলএনজির দাম বাড়ায় গ্যাস খাতে ভর্তুকি লাগতে পারে 20,000 কোটি টাকা। এমন অবস্থায় দেশীয় গ্যাস উত্তোলন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। আমাদের যে ডোমেস্টিক এক্সপ্লোরেশনটা যেটা চালু আছে, মনোযোগ দিয়ে টাকা দিয়ে ফান্ডিং সব কিছু করে এটাকে চালু রাখতে হবে। আমরা এখন তো প্রায় 1700-তে নেমে গেছে প্রোডাকশনটা। এটাকে আমি অত বড় কিছুতে যাচ্ছি না, আমরা এটাকে 2000-এ এনে তারপরে 2000-এ রাখতে পারবো। বাকিটা আমরা এলএনজি আকারে ইম্পোর্ট করতে হবে। তো এলএনজির জন্য আমাদের ওই ব্যবস্থার এফএসআরইউ বাড়াতে হবে এবং যা যা করণীয় করতে হবে। 1.5 দশকেরও বেশি সময় টেকসই জ্বালানি ও বিদ্যুৎ খাত গড়ে তোলায় বিগত সরকারের উদাসীনতা ছিল বলে মনে করেন মন্ত্রী। তিনি জানান, আমদানি নির্ভরতা কমাতে জোর দিচ্ছে বর্তমান সরকার। আমরা অনেক বড় বড় কথা বলেছি, কিন্তু আমরা বড় বড় জিনিস করেছি, কিন্তু জ্বালানির সিকিউরিটি আমরা দিতে পারি নাই। যার জন্য আমরা যখন দায়িত্বভার গ্রহণ করেছি তখন দেখেছি যে জ্বালানির কি বেহাল অবস্থা। আমাদের দেশের জ্বালানির একটা এনার্জি সিকিউরিটি যেটা করা লাগে সেটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। নবায়নযোগ্য বিদ্যুতের প্রসারে সোলার প্যানেল, যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ছাড় সহ নীতি সুবিধা দেয়া হতে পারে আসছে বাজেটে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ পুলিশের উপ পুলিশ পরিদর্শক পদমর্যাদার 5 জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি করা হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখার উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। পদোন্নতি প্রাপ্তরা হলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মুশফিকুর রহমান, এনএসআই পরিচালক ডিআইজি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। প্রজ্ঞাপনে বলা হয় যে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন। এই 5 কর্মকর্তার 2 জন বিসিএস পুলিশ ক্যাডারের 15তম ব্যাচের এবং বাকি 3 জন 17তম ব্যাচের কর্মকর্তা। একটি উদার গণতান্ত্রিক দল বলেই দেশের মানুষ বিএনপিকেই বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকীর এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, জিয়ার শিক্ষা মেনে ভারসাম্যপূর্ণ বহুমুখী কূটনীতির পথেই এগোতে হবে বাংলাদেশকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি আয়োজিত আলোচনায় উঠে আসে জিয়ার জোট নিরপেক্ষ স্বাধীন পররাষ্ট্রনীতির নানা দিক। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমার কাছে একজন অনন্য পুরুষ। বক্তারা বলেন, তীব্র প্রতিযোগিতার বিশ্বে কোনো একক রাষ্ট্রের উপর নির্ভর না করে জাতীয় স্বার্থ রক্ষায় বহুমুখী কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলা উচিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াই এই ধারণার প্রবক্তা। আমরা এখানে অন্য কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিদেশি আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশের জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করাই ছিল জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তার অস্তিত্ব একাকার হয়ে গেছে। মির্জা ফখরুলের দাবি, দেশের মানুষ উদার গণতন্ত্রে বিশ্বাসী বলেই সাম্প্রতিক নির্বাচনে বিএনপিকে বিজয়ী করেছে। আমরা উদার গণতন্ত্রে বিশ্বাস করি, সেই উদার গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আমরা এখানে অন্য কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। বাংলাদেশ যে কারণে সৃষ্টি হয়েছে সে কারণেই আমরা আরো জোর দিয়ে আমরা সেই দেশকে প্রতিষ্ঠিত করতে চাই।
তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, অর্থনৈতিক কারণে বাংলাদেশ চীন, ভারত, ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল। তাই জাতীয় স্বার্থে ভারসাম্যপূর্ণ ও সমন্বিত পররাষ্ট্রনীতির বিকল্প নেই। আমাকে বাদ দিতে হবে, চীনের আমদানি করা যাবে না, আমাকে বাদ দিতে হবে, না 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 ভারত তো বিরাট ব্যাপার, সমস্যা, না 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 আমেরিকাতে রপ্তানি করা যাবে না, অথবা নিউক্লিয়ার প্লান্ট আওয়ামী লীগ করে সেটা বাদ দিয়ে দিতে হবে। এই ধরনের বিষয়ের মধ্যে যখনই আমরা পড়ব, তখনই আমাদের বর্তমান সরকারকে একটু চিন্তিত হতে হবে। এ সময় জিয়াউর রহমানের শাসনামলে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত তার কর্মময় জীবনের সংবাদ ও আলোকচিত্র প্রদর্শন করা হয় পিআইবি প্রাঙ্গণে। ইমরান হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ঈদে 93,67,000 পশু কোরবানি হয়েছে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, এবার দেশি পশুতেই শতভাগ কোরবানি হয়েছে। এবছর কোরবানিযোগ্য পশুর চাহিদা ছিল 1,06,334টি, বিপরীতে দেশে প্রস্তুত ছিল 1,23,33,840টি। ফলে কোরবানি শেষে 29,66,422টি পশু উদ্বৃত্ত রয়েছে। তিনি বলেন, দেশীয় খামারিদের উৎপাদিত পশু দিয়ে শতভাগ কোরবানির চাহিদা পূরণ হয়েছে। এর মধ্যে গরু ও মহিষ 48,64,000, ছাগল ও ভেড়া 45,02,000 এবং অন্যান্য পশু 1,000। বিভাগ ভিত্তিক হিসেবে সর্বোচ্চ কোরবানি হয়েছে ঢাকা বিভাগে 23,51,666টি পশু। গত বছরের তুলনায় এ বছর 2,31,418টি বেশি পশু কোরবানি হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। আমাদের কুরবানি হয়েছে 93,67,418টি। এইবার আমাদের উদ্বৃত্ত রয়েছে 29,66,422টি। কোরবানি ঈদের পর প্রথম হাটবার থেকেই জমে উঠতে শুরু করেছে নাটোরের চামড়া আড়ত। বিভিন্ন জেলা থেকে ট্রাক ভর্তি লবণজাত কাঁচা চামড়া নিয়ে আসছেন ব্যবসায়ীরা। জেলা চামড়া ব্যবসায়ী নেতারা জানান, কাঁচা চামড়া আড়তে নিয়ে আসছেন মৌসুমী ব্যবসায়ীরা। তবে এখনও এসব চামড়া কিনতে আসেনি ঢাকার ট্যানারি প্রতিনিধিরা। তারা আসলে আরও চাঙা হবে হাটে পশুর চামড়া বেচা কেনা। প্রতি বছরের মতো এবারও ট্যানারি মালিকদের চাহিদা মতো চামড়া সরবরাহের আশা করছেন তারা। ন্যায্য দামে ও নগদ টাকায় চামড়া কিনলে ব্যবসায়ীরা লাভবান হবেন বলেও আশা আড়তদারদের। চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক 28 জনকে পুশিনের চেষ্টার ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাঙ্গাবাড়ি সীমান্তে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিজিবির 16 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, নোম্যান্স ল্যান্ডে থাকা 28 জনের বিষয়ে বিএসএফ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে। এর আগে ভোর 3টার দিকে তাদের ভারত থেকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি সদস্যদের প্রতিরোধের মুখে তারা বাংলাদেশে আসতে পারেনি। বর্তমানে ওই 28 জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। বিজিবির 16 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, পুশিন করা 28 জনের মধ্যে 12 জন পুরুষ, 10 জন নারী ও 6 জন শিশু আছে। ব্যাটালিয়ন পর্যায়ে প্রথম হয়েছে কোম্পানি কমান্ডার পর্যায়ে তারা তো অস্বীকার করেছে। পরে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে মিটিং করার পরে ওনারা স্বীকার করেছে যে রাতের বেলা এই পুশিনটা করেছে। তো এখন বিএসএফ কথা বলে এটা সিদ্ধান্ত নেবে কখন তারা এটা উইথড্র করে নিয়ে যাবে। সারা দেশে চলমান তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত। নিতান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না অনেকেই। বরিশালে প্রখর রোদ আর তপ্ত বাতাসে সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া দিনমজুর, রিক্সা চালক ও ফুটপাতের ব্যবসায়ীরা। তবে প্রয়োজন ছাড়া অনেকেই বাইরে বের হচ্ছেন না। গত 4 দিন চুয়াডাঙ্গার তাপমাত্রা 34 থেকে 38 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। এতে হিট স্ট্রোক ও পানিবাহিত রোগী বাড়ছে। জ্বর, সর্দি, কাশি সহ গরমের কারণে হাসপাতালেও রোগীর ভিড় বাড়ছে। এদিকে তীব্র তাপপ্রবাহে পুড়ছে উত্তরের জেলা নীলফামারী। প্রচণ্ড গরম আর ভ্যাপসা আবহাওয়ায় কাহিল অনেকে। সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া সাধারণ মানুষ। বৃষ্টি তো হচ্ছেই না,
সেই সাথে প্রচুর গরম, মানে এত গরম ধরুন আপনি পিচ গলে যাওয়ার মতো অবস্থা। গরমের অনুভূতি খুব বেশি, মানে এই কদিন তো এমনিতে গরম বেশি, আমাদের শ্রমিক যারা আছে গাড়ি চালাইতেছি এদের জন্য একটু কষ্টকর। এই ছিল এখনকার ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাই।